বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলছি অরিজিন অফ দ্য নেশন স্টেটস এইটা নিয়ে। আমরা যদি দেখি বিংশ শতাব্দীতে পৃথিবীর আনাচে কানাচে অনেকগুলো কান্ট্রি এগুলো স্বাধীন হয়েছিল মোটামুটি ওয়েস্টার্ন ইউরোপের মাত্র 3-4টা দেশ থেকে, যেমন ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, এই 4টা দেশ থেকে। তাহলে এই যে ন্যাশন স্টেটগুলোর যে উৎপত্তি হলো এটার সাথে ক্যাপিটালিজমের উৎপত্তি হবার একটা সম্পর্ক আছে। অর্থাৎ এই দেশগুলোকে ইউনিফাই করা হয় পঞ্চদশ শতাব্দীতে, এবং তখন ফিউডাল লর্ডস যারা ছিল তাদেরকে পরাজিত করে মার্চেন্ট ক্যাপিটালিস্ট যারা, তাদের সহায়তায় পার্লামেন্টারি ধরনের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যেটাকে বলা হচ্ছে ন্যাশন স্টেট। তো আমরা ক্যাপিটালিজমের উৎপত্তি সম্পর্কে আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমরা কয়েকটা মেজর পয়েন্ট আমরা দেখতে পাই যেখান থেকে ক্যাপিটালিজম ধাপে ধাপে এটার উৎপত্তি হয়। ফার্স্ট পয়েন্ট হচ্ছে থ্রি ফিল্ড সিস্টেম অফ এগ্রিকালচারাল প্রোডাকশন, অর্থাৎ টোটাল চাষযোগ্য যে জমি ছিল সেটাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগকে ফালায় রেখে 2 ভাগকে চাষ করা হতো। এর ফলে এগ্রিকালচারাল সারপ্লাস বেড়ে যায়, এবং এই সারপ্লাস বাড়ার ফলে তখন মানুষ আস্তে আস্তে এটাকে ট্রেড করা শুরু করে, এটাকে বাইরে পাঠায়, তারপর লোকাল বাজারে সেল করে প্রথমত, তারপর এটা বাইরের বাজারেও সেল করা শুরু করে। তো এই এগ্রিকালচারাল প্রোডাকশন সেল করা থেকে শিখে মানুষ দেখলো যে তারা যে অন্যান্য প্রোডাক্ট তৈরি করে, যেমন তারা হস্তশিল্প তৈরি করে বা এনি ক্রাফট, তারা সেগুলোকেও লোকাল মার্কেটে সেল করা শুরু করলো, এবং সেগুলোকে তারা বাইরে পাঠানো শুরু করলো, আশেপাশের এলাকায় কিংবা আরও দূর দূরান্তে পাঠানো শুরু করলো। যখন এই ট্রেডটা যখন বেশি হয়ে যাওয়া শুরু করলো, তখন তারা দেখলো যে আমরা গ্রামে না থেকে আমরা শহরে চলে যেতে পারি, এবং সেখানে আমরা স্পেশালাইজড কোনো ফ্যাক্টরি দিতে পারি। তো তারা শুরুতে দিল, এরপর তারা পুটিং আউট সিস্টেম নামে একটা সিস্টেমে ঢুকে গেল। তাহলে আমরা ফার্স্ট বললাম যে তারা 3 ফিল্ড সিস্টেমে এগ্রিকালচারাল প্রোডাকশন হচ্ছিল, এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে দ্য পুটিং আউট সিস্টেম। পুটিং আউট সিস্টেমটা হচ্ছে যখন এই হ্যান্ডিক্রাফটস বা অন্যান্য শিল্পপণ্য এগুলো তৈরি করার যাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন ছিল, যারা গ্রাম থেকে ওগুলো যন্ত্রপাতি এগুলো নিয়ে আসছিল শহরে, তারা দেখলো যে আমরা নিজেরা যদি এই কাজ না করে যদি মজুরির বিনিময়ে কাউকে যদি আমরা এই কাজ দেই যাদের সেম এক্সপার্টাইজ আছে, সেক্ষেত্রে আমরা একই ধরনের পণ্য পেতে পারি, এবং এই পণ্যটা আমরা লার্জ ভলিউমে পেতে পারি আমরা। তখন তারা এটাকে অন্য মানুষকে তারা এমপ্লয় করলো। সেই মানুষটা ছিল জাস্ট মজুরির মালিক, কিন্তু পণ্যের যে মালিক, এই পণ্যের মালিক ছিল যার ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ওনারশিপ আছে সেই। এইখান থেকেই কিন্তু আমরা দেখতে পাই যে ক্যাপিটালিজমের যে আইডিয়াটা সেটা এখান থেকে গোড়াপত্তন হয়। তো এই পুটিং আউট সিস্টেম এটা আস্তে আস্তে লার্জ স্কেলে চলে যায়। এটা তখন আরও অনেক বেশি মানুষকে এমপ্লয় করা শুরু করে, একজন মাত্র ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ওনার। আচ্ছা, এরপর থার্ড পয়েন্ট হচ্ছে কমিউটেশন সিস্টেম। কমিউটেশন সিস্টেমটা হচ্ছে এই ফিউডালিজমের যারা লর্ডস ছিল তারা আগে অন্যান্য মানুষকে তারা জমি দিতে হচ্ছে লেবার এক্সচেঞ্জ সিস্টেমের আন্ডারে, যে অন্য মানুষ একটা পার্টিকুলার সময় ওই লর্ডের জমিতে কাজ করত, এবং তার বিনিময়ে হয়তো ওই লর্ড ওই পিজেন্টগুলার তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিত, বা তাদেরকে আলাদা করে কোনো ল্যান্ড দিত যেটা তারা চাষ করতে পারে। তো যখন ক্যাপিটালিজমের গোড়াপত্তন যখন এদিকে সিটিতে হয়, যখন পুটিং আউট সিস্টেম চলছিল, তখন এই লর্ডরা তারা এই পুটিং আউট সিস্টেমের যে লাক্সারি প্রোডাক্ট আছে তারা সেগুলো কেনার জন্য তাদের এক ধরনের ডিমান্ড ছিল, তাদের এক ধরনের কি বলা যায় ক্রেভিংস ছিল। তো তারা তখন লেবারদেরকে বলল যে আচ্ছা, তোমাদের লেবার এক্সচেঞ্জ সিস্টেমে আর ল্যান্ড নেওয়ার দরকার নাই, তোমরা আমাদেরকে রেন্ট দাও। রেন্ট দিলে এই লর্ডরা তারা ডিরেক্ট মানি পেত, সেই মানি দিয়ে তারা শহরের যেই প্রোডাকশনগুলো হচ্ছিল সেখান থেকে তারা লাক্সারি প্রোডাক্টস কিনতে পারত। ওকে, অন দ্য আদার হ্যান্ড এই শহরের যে প্রোডাকশন হচ্ছিল শহরগুলো, সেগুলো লর্ডদের নিয়ন্ত্রণ থেকে কিছুটা বাইরে ছিল, কিছুটা ফ্রিডম ছিল তাদের,
এবং তারা আবার ডিপেন্ড করতো এই গ্রামগুলোতে র মেটেরিয়ালস এবং ফুডের জন্য তারা ওখানে ডিপেন্ড করতো। পিজেন্টসরা তারা যখন এই ফ্রিডমটা পেল রেন্ট দিয়ে তাদের হচ্ছে জমি নেয়ার, তখন কিন্তু তারা তাদের যে প্রডিউসটা আসতো ইয়ারলি সেটাকে তারা মার্কেটে সেল করতো, করে তারা লর্ডস যারা ছিল তাদেরকে রেন্ট দিয়ে দিত। এখন যে রেন্টটা ছিল, রেন্টের উপরই যেটা ছিল সেটা পুরোটাই কিন্তু এই পিজেন্টসদের তখন থেকে যেত। তাহলে পিজেন্টসরা যত বেশি দামে বিক্রি করতে পারবে তত তাদের লাভ। এখান থেকেই প্রফিট সিকিং যে মোটিভটা, এই প্রফিট সিকিং মোটিভটা এখান থেকে শুরু হয় এবং এখান থেকে এটা আস্তে আস্তে ছড়ায় যায় এগ্রিকালচারাল সেক্টরে, বিশেষ করে যে তারা তাদের প্রোডাক্টের মার্কেটিং করা শুরু করে এবং যত বেশি তারা প্রফিট করতে পারবে তত তাদের লাভ। এটা ছিল কমিউটেশন সিস্টেম। ওকে, বাট প্রবলেম হলো যে চতুর্দশ শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত একটা ওয়ার চলে, একটা 100 ইয়ার্স ওয়ার বলে যেটাকে, এবং এই চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে দ্য ব্ল্যাক ডেথ নামে একটা বিউপনিক প্লেগ দেখা দেয়। এটার ফলে যখন অনেক বেশি মানুষ মারা যায় এই দুইটা কারণে, তখন লেবার অনেক এক্সপেন্সিভ হয়ে যায় এবং ল্যান্ড খুব অ্যাবান্ডেন্ট হয়ে যায়। তখন লর্ডরা তারা আসলে মানুষ পাচ্ছিল না যাদেরকে তারা ল্যান্ড দিবে। যখন পাচ্ছিল না তখন তারা আবারও আগের যে লেবার এক্সচেঞ্জ সিস্টেম ছিল সেটাতে তারা ফেরত যেতে চায়, কিন্তু পিজেন্টসরা তারা অলরেডি যেহেতু ফ্রিডম এবং তাদের নিজস্ব প্রফিট এগুলো তারা এনজয় করে ফেলছে, তারা ওইটাতে আর ফিরে যেতে চায় না। তখন এখানে একটা খুব বড় ধরনের একটা পিজেন্ট একটা রিভল্ট দেখা দেয়। এই পিজেন্ট রিভল্টের কারণে অনেক মানুষজন মারা যায় এবং এই আগের যে সিস্টেম ছিল সেই আগের সিস্টেমে ফেরত যাওয়াটা তখন আর সম্ভব হয় না। তাহলে আমরা মোটামুটি বললাম, আমরা 4টা পয়েন্ট বললাম। নাম্বার 1 হচ্ছে 3 ফিল্ড সিস্টেমের এগ্রিকালচারাল, তারপর দ্য পুটিং আউট সিস্টেম, তারপর আমরা বললাম দ্য কমিউটেশন সিস্টেম, এবং লাস্টলি এই ব্লাড ডেথ এবং দ্য 100 ইয়ার্স ওয়ার এসে একটা ঝামেলা তৈরি করে দেয়। ইতোমধ্যে ক্যাপিটালিস্ট যারা ছিল, অর্থাৎ যারা এদিকে প্রোডাকশন করতেছিল এবং যারা কৃষির সাথে সম্পৃক্ত নয়, তাদের একটা খুব বড় ধরনের একটা উত্থান ঘটে এবং তখন মার্চেন্ট শ্রেণী বলতে একটা শ্রেণীর জন্ম হয়, যারা এই প্রোডাক্টগুলোকে এক স্থান থেকে নিয়ে গিয়ে আরেক স্থানে তারা সেল করত এবং তারা ইনভেন্টরি করে রাখত। তাদের মজুদ পণ্য থেকে তারা একটা ভালো ধরনের একটা প্রফিট করত। তো এই মার্চেন্ট ক্যাপিটালিস্ট যারা ছিল তাদের যখন উত্থান হয় তখন তারা অলরেডি এক ধরনের ফ্রিডম তারা এনজয় করছিল এবং তারা আস্তে আস্তে লর্ডসদের যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল কিংবা তাদের যে পিউনিটিভ মেজারগুলো ছিল এগুলো থেকে তারা আসলে বাইরে যেতে চায় এবং তারা তখন আর ফিউডালিজমের আন্ডারে থেকে তাদের যে প্রফিট সিকিং এবং ওয়েলথ অ্যাকুমুলেট করার যে ব্যাপারটা এইটা হচ্ছিল না। এর ফলে তারা যেটা চেষ্টা করতে থাকে এবং তাদের সেই চেষ্টাতে সাপোর্ট দেয় হচ্ছে ন্যাশন স্টেটকে যারা ইউনিফাই করেছিল, এদেরকে মনার্ক বলা হয়। যেমন ইংল্যান্ডকে সর্বপ্রথম ইউনিফাই করে হেনরি 7th, এবং সে হচ্ছে টুডোর মনার্ক বলতে একটা মনার্কি একটা প্রতিষ্ঠা করে। এরপর হেনরি 8 এবং এলিজাবেথ 1 তারা তার যে নেশনটাকে ইউনিফাই করার যে কাজটা এটাকে তারা কমপ্লিট করতে পারে। এরপর আমরা অন্যখানে দেখি যে ফ্রান্সে লুইস 11 ছিল। লুইস 11 সে সর্বপ্রথম ফ্রান্সকে সে ইফেক্টিভলি ইউনিফাই করতে সক্ষম হয়। এরপর 1469 সালে এখানে ফার্ডিন্যান্ড অফ অ্যারাগন এবং ইজাবেলা অফ ক্যাস্টাইল এদের একটা ম্যারিজ হয়, বিয়ে হয় তাদের, এবং বিয়ে হওয়ার কারণে তারা হচ্ছে মুরসদেরকে পরাজিত করতে সক্ষম হয় স্পেনের মানুষজন এবং স্পেন ইউনিফাইড হয়ে যায় এবং ডাচ রিপাবলিক তারা 1690 সালে এসে তারা স্পেনকে পরাজিত করে স্পেনের অপ্রেসরদেরকে তাদের দেশ থেকে বের করে দেওয়ার মাধ্যমে তারা তাদের নেশনকে ইউনিফাই করতে সক্ষম হয়। এবং এই যে ইউনিফিকেশনের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে তারা মূলত ডিপেন্ড করছিল মার্চেন্ট ক্যাপিটালিস্টদের উপরে, যারা তাদেরকে রেভিনিউ দিত এবং বিনিময়ে
এই ন্যাশন স্টেটের যারা ইউনিফাই করছে তারা মার্চেন্ট ক্যাপিটালিস্টদেরকে প্রোটেকশন দিত এবং ফিউডাল লর্ডস যারা ছিল তাদেরকে পরাজিত করার মাধ্যমে এই মার্চেন্ট ক্যাপিটালিস্টদেরকে গ্রেটার ফ্রিডম তারা দিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন ফিউডালিজম যখন চলছিল তখন ফিউডাল লর্ডস যারা আছে তাদের কাছ থেকে আস্তে আস্তে সামাজিক অবস্থা কিভাবে ক্যাপিটালিজমের দিকে ধাবিত হয় এবং ক্যাপিটালিজমের প্রধান দুইটা ক্যারেক্টারিস্টিক হলো, নাম্বার 1 হচ্ছে প্রফিট সিকিং মোটিভ এবং নাম্বার 2 হচ্ছে অ্যাকুমুলেশন অফ ওয়েলথ। এই দুইটা ক্যারেক্টারিস্টিক আস্তে আস্তে ফ্লারিশ করে এবং এই মার্চেন্ট ক্যাপিটালিস্টদের সহায়তায় তখন এই ন্যাশনগুলোকে, ওয়েস্টার্ন ইউরোপের ন্যাশনগুলোকে যারা মনার্ক ছিল তারা ইউনিফাই করতে সক্ষম হয় এবং ফিউডাল লর্ডসদেরকে তারা ডিফিট করতে সক্ষম হয়।